সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে স্টুডিওতে দুজন চমৎকার বন্ধু আছে যাদের সাথে আমি শিওর আড্ডা দিতে হলে মানে আপনারা যখন চলে আসবেন এবং আড্ডা দিবেন তখন খুব 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 মজা পাবেন। সো কি করতে হবে, আড্ডা দিতে হলে তাড়াতাড়ি জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি টপিকটা বলবো, তারপরে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব। আজকের টপিকটাও খুবই সুন্দর, অন্যের মুখে হাসি ফোটানো। আমরা কিন্তু দেখবেন আপনি একজন হাসলে আরেকজন অটো হাসে, এটা একটা ছোঁয়াচে অসুখের মতো। মানে অসুখ বলছি এই কারণে, অসুখের বিষয়টা সবাই ছোঁয়াচে বলে, সো হাসির ব্যাপারটাও খুব ছোঁয়াচে। আর আমি তো প্রচুর হাসি, অন্যকে হাসাতেও আমার খুব ভালো লাগে। আমি জানি আপনাদেরও সেম জিনিসটা হয় যে আরেকজনের মুখে আপনার কারণে যদি একটু করে হাসি ফুটে আপনারও খুব ভালো লাগে। সো আজকে সেই সব গল্প হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে, দেরি করলে কিন্তু একদম আড্ডা দেব না। যখন আসবেন অবশ্যই মোবাইল ফোনটা এভাবে ধরে কোনো একটা স্ট্যাবল জায়গায় রাখবেন। আর আরেকটা জিনিস যেটা আমি ইদানিং খুব লক্ষ্য করেছি, যে একজন কথা বলার সময় অন্য কারো আনমিউট যদি হয়ে থাকে, অন্য কারো জুমে আনমিউট যদি হয়ে থাকে, প্লিজ দয়া করে মিউট করবেন, আদারওয়াইজ একটু ঝামেলা হয়ে যায় শুনতে। সো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে কোন দুজন বন্ধু আছেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার তাসনুভা শেলি, আইনজীবী, এবং তার পাশেই আছেন ঐশ্বর্য সমদ্দার, শিক্ষক, ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আজকের আড্ডাটা মানে টপিকটা খুব মজার। সো আমি জানি, আমি শিওর যে আমাদের আসলে সবার কিছু কমন ব্যাপার থাকে, কমন ঘটনা, যে আরেকজনের মুখে একটু হাসি দেখলে নিজের কারণে, আপনার কারণে যদি আপনি দেখেন কেউ খুশি হয়েছে, তখন কিন্তু অন্যরকম একটা মানে ফিলিংস আসে, যেমন খুব হ্যাভেনলি, তাই না? সো আমরা অবশ্যই আড্ডায় যাব। আগে আপু আপনার কাছে চলে যাই। আইনজীবী, হ্যাঁ, অনেকে আছে, যেমন আমার ফ্যামিলিতে যখন আমি বলেছিলাম আমি মানে আইনজীবী হতে চাই, হ্যাঁ, কোনো দরকার নাই, তুমি অন্য সাবজেক্ট পড়ো, কারণ হচ্ছে তুমি আইনজীবী হলে তোমার সাথে যদি ফ্যামিলির কারো ঝগড়া হয় তখন তুমি তার নামে কেস করে দিবা, ঠিক আছে? সো আমি ওকে ফাইন হলাম না। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কার ইন্সপিরেশনে নাকি আপনার কোনো ডিসিশনে আপনি আইনজীবী হয়েছেন? অ্যাকচুয়ালি ফ্যামিলিতে কেউ নাই, আমার ফ্যামিলিতে সামনে পিছে কোনো লয়ার কেউ হয় নাই। আচ্ছা আচ্ছা। আমি ফার্স্ট টাইম বলেছি যখন যে আমি আসলে ল পড়তে চাই, তখন ব্যাপারটা আসলে কেউ সিরিয়াসলি নেয় না এবং বলছে যে না, কারণ এটা আসলে অনেক কঠিন অ্যান্ড এই সেক্টরটা আসলে পুরোটাই মেল ডমিনেটেড। আমি জানি না কখনো সুপ্রিম কোর্ট কিংবা সিএমএম কোর্ট, স্পেশালি আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে কখনো গিয়েছেন কিনা। ওখানে আসলে থ্যাংক গড, আই হোপ কোনোদিন যেতে না হয়। আসলে পরিবেশটা এরকম যে এটা বলে যে তুমি এটা আসলে পারবা না, অনেক কষ্টের জায়গা, মানে খুবই খাটতে হয় আর কি। এটা ঠিক একবার শুটিংয়ে গিয়েছে এবং দেখেছি, তখন আমি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমার একটা শর্ট ছিল। আর আমাদের এখন আমাদের লিগ্যাল সিস্টেমটা এভাবেই করা যে যেই মামলাই না করুক ওই ডিস্ট্রিক্ট কোর্ট থেকেই শুরু হবে, তো ওইখানে ছাড়া তোমার কোনো উপায় নাই। এবং আসলে ওই এলাকাটা এবং ইভেন যেটা বললাম পরিবেশটা এখনো আর এবং ইভেন এই সেক্টরটা পুরাটাই মেল ডমিনেটেড, মানে মেয়েরা খুব কম, কিন্তু আজকাল অনেক মেয়েরাই ল পড়ছে হচ্ছে, কিন্তু অনেক কারণে হয়তো কন্টিনিউ করে না, অনেক কারণে মানে করে আবার ছেড়ে দেয়, সিরিয়াসলি করে না, কিংবা কর্পোরেটে চলে যায়, কোর্টে যেতে চায় না। তো অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু আমি আসলে যে কারণে ল পড়েছি এইটা চিন্তা করে যে আসলে আমি যদি কোনোভাবে একটা মানুষকে হেল্প করতে পারি, তার লিগ্যাল রাইট যেটা হয়তো সে হয়তো পেতো না কিংবা পাওয়ার কোনো আশাও রাখে নাই, আমি মনে করব যে আমার এই কষ্টটা, আমার এই পড়াশোনাটা সার্থক। সো এইটা চিন্তা করে আমি আসলে পুশ করেছি যে না, আমি এই সেক্টরটাতে এবং এই লাইনে আমি পড়াশোনা করব এবং নিজের ক্যারিয়ারটাকে এইভাবে করব। আচ্ছা, তো ফ্যামিলি তো প্রথমে সিরিয়াসলি নেয়নি, তাই না? তারপরে কি বুঝে মানে সিরিয়াসলি নেয়নি? আসলে অনেক কারণে। প্রথমে বলছে যে আমি তো বলছি আমি ব্যারিস্টার হব, আমি লন্ডনে যাব, ওই একা মেয়ে বিদেশে যাবা, আমার ফ্যামিলি আসলে খুবই কনজারভেটিভ, বিদেশে
মানে বিয়ে ছাড়া মেয়েরা আমাদের ফ্যামিলিতে যায় না। আপনাদের ফ্যামিলি না বেশিরভাগ? এটা আগে অনেক হতো কিন্তু আজকাল অনেক যায়। তো আজকাল আমি যাচ্ছে। যাওয়ার আমার সাথে এটা হচ্ছিল যে তুমি একা কোথাও যেতে পারবে না, যা করার এখানে করো। যা করার বিয়ে করে করবা, হ্যাঁ, যা হাজবেন্ডকে বিদেশ নিয়ে যাবা, করবা। বিয়ে করে যাবা। হ্যাঁ, আর আমার যেহেতু বড় বোনের খুবই অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, 18 বছর বিয়ে হয়ে গেছিল, ওর বাচ্চা খুব, আর আমি খুব এই জিনিসটা ভয় পেতাম যে আমি আসলে বিয়ে চাই না, বিয়েটাকে আসলে পেছানোর জন্যই বলছি আর কত পড়াশোনা করা যায়, আমি পড়াশোনা করব কিন্তু আসলে বিয়েটা করতে চাই না। সো লম্বা পড়া, কমপ্লিকেটেড পড়া যেগুলো, ওটা খুঁজে বার করছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আসলে আমি ম্যাথসে খুব খারাপ ছিলাম, তাই ভাবছি যে ল পড়ি, লতে কোনো অঙ্ক নাই, কিন্তু আসলে এখানে অনেক কিছু আছে। তো কিন্তু বাবা মাকে তখন আমি বুঝালাম যে যেহেতু আমরা 3 বোনের, আমি সবচেয়ে ছোট, আমি বললাম যে অন্যরা তো ওরকম করে নাই, আমার একটা শখ, আমাকে একটু সাপোর্ট করো। তো ফাইনালি আসলে আমার বাবা আমাকে সাপোর্ট করলেন এবং আমি ফার্স্ট টাইম যখন বিদেশে যাই, গিয়ে আমার বার করি, আমার LLB অনার্সটা শেষ করি, যখন ফেরত আসি একবারে সব পাস হয়ে যায়, মানে কোনো রকমের ওরকম কোনো স্ক্যান্ডেল কিছু না। তখন আমার ফ্যামিলিতে আরও 3 জনকে ওরা ইন্সপায়ার্ড হলো। তখন ওরা বললো যে ও যদি গিয়ে বাইরে গিয়ে একা বিদেশে গিয়ে উইদাউট গেটিং ম্যারিড যদি গিয়ে পড়ে আসতে পারে, তোমরা আমাদেরকে কেন পাঠাবা না। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ গুড ইয়ে ফর দেম। অ্যান্ড 2-3 জনের মধ্যে 2 জনই অ্যাকচুয়ালি ল পড়েছে। এই যে আপনার কারণেই কিন্তু ওরা একটু হলেও হেসেছে, যে খুশি হয়েছে। হ্যাঁ, অনেকভাবে, অনেকটাই, কারণ ওরা ভাবতো যে আমাদের জীবনটা হচ্ছে এটাই, যে মেয়েদেরকে পড়াশোনা করা হচ্ছে, কারণ তারপরে বিয়ে করো বাচ্চা পালো, বিয়ে করো বাচ্চা পালো, এছাড়া আর কিছু তোমাদের করার নাই। সো ওই মেন্টালিটি থেকে আসলে আমি আমার ফ্যামিলিকে ব্রেক করেছি, বোনদেরকে, আমার কাজিনসরা, মেয়েরা যারাই আছে বলছে যে নিজের একটা আগে ক্যারিয়ার করো, একটু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা নিজেরটা নাও, তারপরে। খুবই ইম্পর্টেন্ট সকল নারীদের জন্য আসলে, তাই না? খুব ইম্পর্টেন্ট যে আপনি যা করছেন, আপনি ফিনান্সিয়ালি যেভাবেই আপনি ইনকামটা করছেন, সেটা কিন্তু শুধু আপনার না, আপনার আশেপাশে যারা আছে তাদেরও হেল্প করে। এটা কিন্তু সত্যি, আপনি টাকা কামাতে পারলে আপনি আরেকজনকে হেল্প করতে পারছেন, এটা একদম আন্ডার প্রিভিলেজ কাউকেও হেল্প করতে পারছেন, এটা অনেক স্ট্রং একটা ব্যাপার, তাই না? থ্যাংক ইউ আপু, সুন্দর করে শেয়ার করেছেন, এই জন্য আপুর কাছে আসি। সঙ্গীত শিল্পী, আমরা মানে কোনো সঙ্গীত শিল্পী যদি আমাদের সাথে আড্ডা দিতে আসে তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর গান শুনি। হ্যাঁ, সো গানে তো অবশ্যই যাব। আগে একটু জানতে চাই যে সঙ্গীতের শখ, হ্যাঁ, কার কাছ থেকে পেয়েছেন, কাকে দেখে আপনার মনে হলো আপনিও সঙ্গীত শিল্পী হবেন? আচ্ছা, আমার হচ্ছে ছোটবেলা থেকেই আমার বাবা মা দুজনই গান করতেন। বাহ। তো জন্মের পর থেকে কিন্তু আমি গান শুনেই বড় হয়েছি। আমার বাবা মা দুজনই। আপনি পেটে থাকা অবস্থায়ও নিশ্চয়ই? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, বিয়ের আগে থেকেই, কারণ আমার বাবার একটা ইয়ে ছিল যে যখন বিয়ে করার জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন, তার 1 নম্বর শর্ত ছিল যে মেয়ের গান জানতে হবে। বাহ, সেই তখন। বাহ, না খুবই ভালো না? তো যখন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, তো বাবা যখন ঢাকায় এসে এরকম, তো তখন বাবার সাথে আর কি মিলে যায় সব ইয়েগুলা। তো মা গান করতেন, বাবাও গান করতেন, তো সেই থেকেই আর কি ছোটবেলা থেকে গান শুনতে শুনতে তখন থেকে গানের প্রতি ভালো লাগাটা। ওনাদের এই যে দুইজনেই গান করতেন, হ্যাঁ, একটা সুন্দর রোমান্টিক প্রেমের শুরু ছিল নিশ্চয়ই। আমার তো এই গল্প শুনতে অলরেডি চিন্তা করছি বিচের মধ্যে দুজন হাঁটছে, হাত ধরে গান গেতে গেতে। মানে এইটা আমার হঠাৎ করে ওদিকে মনোযোগ চলে গেল যে দুইজনই এত সুন্দর করে, আর বাবা যখন বলেছেন যে গান গাইতে জানতে হবে, তো এটা অন্যরকম একটা ফিলিংস। কিন্তু দুজনে গান জানে, দুজনে কত রোমান্টিক। একটু জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে কিভাবে শুরু করেছিলেন? প্লাস হচ্ছে বাবা হচ্ছে তবলাও বাজাতে পারেন, তো বিয়ের পরও দেখা গেছে তারা গান নিয়ে কিন্তু কন্টিনিউ করেছেন। তো পরবর্তীতে বেবি হওয়ার পরে অত সংসার যেটা হয় নরমালি অতটা ধরে রাখতে পারেননি। হ্যাঁ, এটা একটা ব্যাপার, মানে বেবি বলতে আপনি? হ্যাঁ, প্রথম বেবি আমি। আপনার কারণে? আচ্ছা, প্রথম বেবি আমি, আর আমার ছোট বোন আছে একটা। আচ্ছা। তো তারপরে ছোটবেলা থেকে বাবা মা দুজনেই আমাকে হাতে ধরে ধরে একদম গানটা শেখাতেন, গান করতাম। তারপরে আমার পরিবারের বাবার সাইডে, মার সাইডে, উভয় সাইডেই গানটাকে খুব অ্যাপ্রিসিয়েট করা হতো। দেখা গেল কোনো ফাংশন বা এমনিতে ফ্যামিলি গেট টুগেদারে যে একটা না অনেক গান চলবে আর কি। এটা তো কমন সব ফ্যামিলিতে, যে আগে ওর গান শুনবো। আর আমার স্পেশালি আমার নানা ছিলেন, উনি এখন নেই, কিন্তু উনি আমার গানের সময় যদি কেউ একটু গল্প করতো, টুকটাক একটু বলে না, একটু কথাটা, তো সবাইকে তো না, গানের সময় কথা বলবে না, এতে শিল্পীর অসম্মান হয়।
কথা সত্য। তো এই জিনিসটা খুব করি ছোটবেলা থেকেই, দাদু খুব করতেন। এছাড়া ফ্যামিলির সবাই আমাকে গানের ব্যাপারে খুব সাপোর্ট করেছে। তো এইভাবে আসলে গানের শুরুটা এইভাবে, পরবর্তীতে বিভিন্ন একাডেমিতে, তারপরে ছায়ানটে একটা দীর্ঘ সময় শিখি এবং পরবর্তীতে ফাইনালে প্রথম স্থানে উত্তীর্ণ হই এবং পর্যায়ক্রমে অনেকগুলো ধাপ আছে আসলে শিক্ষক হিসেবে যুক্ত হবার জন্য, সেই ধাপগুলো পেরিয়ে অবশেষে শিক্ষক হিসেবে নিযুক্ত হই। বাহ, এই ছিল গানের ইয়েটা। আর পড়াশোনাটা বলবো যে আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। অনার্সটা বাংলাদেশ থেকেই করেছি, আর মাস্টার্সটা আমি ইন্ডিয়ার ICCR স্কলারশিপ নিয়ে ওখান থেকে মাস্টার্সে এই বছরই কমপ্লিট করে ফিরলাম আর কি। আল্লাহ, অনেক পিচ্ছি। অনেক পিচ্ছি। না অ্যাকচুয়ালি না, কারণ আসলে মাস্টার্স পড়াশোনা করার আসলে এখন কোনো বয়স লাগে না। হ্যাঁ, তা তো আমি যেরকম আমার 3টা মাস্টার্স করা, আমি আমার লাস্ট পড়ালেখা করতে মানে অনেক শুনতে হয়েছে যে লয়াররা বিজনেস বুঝে না, আইনের মানুষরা শুধু আইনের কথা বলে, ব্যবসা বুঝে না, ওরা ব্যবসা বিরোধী না, ব্যবসার বিজনেস পার্টনার হতে পারে না। তো আমার এটা অনেক শুনতে হয়েছে, আমার 18 বছরের ক্যারিয়ার। তো আমার একটা শখ ছিল যে আমি একটা MBA করব, যে আমাকে বিজনেস বুঝি না বলে আমি এখন একটা, আর কেউ বললে আমি এখন সার্টিফিকেট দেখাবো। অ্যাকচুয়ালি এটা 2022-এ আমি শেষ করি MBA-টা ক্যালিফোর্নিয়া থেকে। সো ওই জন্য বললাম যে আসলে এখন পড়াশোনার শখটা লাগে। আপনি কি অনার্সের পরে গ্যাপ দিয়েছেন? না, আমার গ্যাপ ছিল না। ওই তো এইজন্যই বলছি, আপু যেটা বলেছেন ঠিকই বলেছেন। কয়েকদিন পরে PhD করব। একদম, হ্যাঁ সেটাই। আমরা মানে আড্ডার শুরুটা খুব সুন্দর হলো, আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা তো জমে গেছে। আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং অনেকেই আছেন যে জয়েন করব চিন্তা করেন, কিন্তু একটু লজ্জা লাগে, তাদেরকে বলছি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন, লজ্জা পাওয়ার কিছু নাই। মানে একেবারে ঘরোয়া আড্ডা কিন্তু, এবং একবার জয়েন করলে বুঝবেন যে হ্যাঁ এটা তো আমার ফ্যামিলির মতো, এগুলো সবাই তো আমাদের বন্ধুর মতো। সো দেরি করবেন না, তাড়াতাড়ি জুমে যুক্ত হয়ে যান আড্ডা দেওয়ার জন্য। আমরা মোটামুটি আড্ডা তো দিয়েছি, এখন বললাম না সঙ্গীত শিল্পী থাকলে আমি লোভ সামলাতে পারি না, একটা গানে চলে যাই। আচ্ছা, ছোট করে গাইলে হবে। যেহেতু আমি নজরুল সঙ্গীত নিয়েই শিখেছি ছায়ানট থেকে, তো শুরুতে একটা নজরুল সঙ্গীত দিয়েই নজরুলের গজল আঙ্গিকের একটি গান গাইছি, নিশি ভোর হলো জাগিয়া। বাহ, গান। নিশি ভোর, নিশি ভোর হলো, নিশি ভোর হলো জাগিয়া, পরাণ পিয়া। নিশি ভোর হলো জাগিয়া, পরাণ পিয়া। কাঁদে পিউ কাহা পাপিয়া, কাঁদে পিউ কাহা পাপিয়া, কাঁদে পিউ কাহা পাপিয়া, পরাণ পিয়া। নিশি ভোর হলো জাগিয়া, পরাণ পিয়া। ভুলি বুলবুলি সোহাগে, কত গুলবদনি জাগে। ভুলি বুলবুলি সোহাগে, কত গুলবদনি জাগে। রাতি গুলশনে জাপিয়া, রাতি গুলশনে জাপিয়া, পরাণ পিয়া।
হলো জাগিয়া পরানো পিয়া। আহা, ঠান্ডা হয়ে গেছে মনটা একদম। খুবই খুবই সুন্দর। এই যে দেখেন আপনি হাসি ফুটিয়ে দিলেন আমাদের চেহারায়, আমাদের মুখে। আচ্ছা, এই যে কাউকে খুশি করা, হ্যাঁ, জিনিসটা মানে অন্যরকম একটা শান্তি দেয়। যেমন হচ্ছে আপনি যখন, আপনার তো অনেক স্টুডেন্টস, আমার মনে হয় ছোট থেকে বড় সব, তাই না, পিচ্চি পিচ্চি আসলে কিউট কিউট। তো যখন দেখা যায় কোনো একটা বাচ্চা আসলে মোটামুটি টাইম অনেক হয়ে গেছে, বাট সে প্রপার ওয়েতে শিখতে পারছে না বা সে ধরতে পারছে না, তাকে যদি আপনি, মানে এরকম গল্প নিশ্চয় আছে যে একটু আদর করে বললেন, একটু সুন্দর করে বললেন, ধমক না দিয়ে বললেন, তখন তার ফিলিংসটা কেমন হয়, তখন তার চেহারায় হাসি ফুটে কিনা? হ্যাঁ, প্রথমত আমি যখন অন্য কারো চেহারা হাসি ফোটাতে যাব, নিশ্চয়ই আমাকেও সেই জিনিসটা ধারণ করতে হবে। অবশ্যই একটা পজিটিভ ভাইব নিয়েই তো এগোতে হবে। তো দেখা যায় ছোট ছোট বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে এখন তো সেই আগের মতো নেই যে একদম মার দিয়ে ধমক দিয়ে শেখাতে হবে, সেই এটা তো হয় না। তো দেখা যায় যে ওদের সাথে আমার বন্ডিংটা ওভাবে ক্রিয়েট হয়ে গেছে যে আমাকে দেখলে ওরা শুরুতে একটা হাসি মুখে আমাকে ওয়েলকাম করে, আমিও ওদেরকে হাসি মুখে ওয়েলকাম করি। তারপরে একসাথে যখন সবাইকে শেখাই, যেমন বললেন যে কিছু স্পেসিফিক চাইল্ড থাকে যাদের একটু সময় লাগে, দেখা যায় ওদেরকে একটু সাপোর্ট দিয়ে আর একটু যত্ন দিয়ে যখন বাকিদেরকে সহকারে যে ওর এরকম হচ্ছে তোমরাও একটু ওকে সাপোর্ট করো, তখন কিন্তু দেখা যায় হয়ে যায় আস্তে আস্তে। সেই তখন আর ওর ভেতর সেই ভীতিটা কাজ করে না যে আমি পারছি না, তখন ওর কাছে এটা ফিল হয় যে না, আচ্ছা সবাই আমাকে সাপোর্ট করছে, হয়ে যাবে। তো এই জিনিসটাই তখন ঠিকই তার ভেতরেও হাসিটা ফোটে। তো সেটা দেখলে আমারও খুব শান্তি লাগে না? আসলে মানুষকে খুশি করার জন্য খুব একদম আহামরি অনেক দামি দামি গিফট এই সেই যে দিতে হয় তা কিন্তু নয়। মানে একেবারে আপনি যদি সিম্পল একটা কিছু দেন, হঠাৎ করে অনেকে আছে না যে ধরেন কিছু একটা নিয়ে গেলেন, সে এক্সপেক্টও করেনি যে কিছু একটা নিয়ে যাবে, রাস্তার বেলুন একদম, হঠাৎ করে পেয়ে খুব খুশি হয়ে যায়, তাই না? সো এরকম কিছু কি কখনো আপনার সাথে ঘটেছে? আমার সাথে ঘটে, আমি এগুলো অনেক করিও নিজে। আমি আসলে নিজে একজন খুবই পজিটিভ পারসন, এবং আমি সব নেগেটিভ যেটাই হয় আমি ওটার মধ্যে একটা পজিটিভ কিছু খুঁজে বার করার চেষ্টা করি। এবং এই জিনিসটা আসলে আমার একটা ছেলে আছে, আমি ওর মধ্যেও মানে সব কিছুর মধ্যে আমরা হাসি খুশি থাকি। এবং যেহেতু বাচ্চারা কিন্তু আসলে যেটা বলবেন সেটা শিখবে না, যেটা দেখবে সেটা শিখবে। তো ও আমাকে সবসময় হাসি খুশি দেখে, এবং ও এরকম মানে লন্ড্রি করাটাকেও আমি একটা মজার কাজ ওকে বলি, দেখো ড্রায়ার থেকে কাপড় বার হয়েছে, গরম, কি মজা না? হ্যাঁ হ্যাঁ খুব মজা। আচ্ছা ডিশওয়াশার থেকে ডিশওয়াশার বলে বার করছি, দেখো প্লেটগুলো গরম, মানে খুব মজা না? হ্যাঁ খুব মজা, আমি তোমাকে হেল্প করবো। সো ওকে আমি সব কিছুর মধ্যে একটা মজা দেখাই, যেটা সব কিছুতে ওটা মানে আমরা আসলে অনেক বছর বিদেশে ছিলাম, তো ওই যে ইভেন মপ করাটাকেও আমি বলছি এটা, ও বলতো তুমি করবা না এই কাজ, আচ্ছা এটা আমার কাজ, আমি করবো, প্লিজ আমাকে করতে দাও, এটা এত মজা। তো ওকে দেখাই যে সব কিছুর মধ্যেই একটা আনন্দ আছে, মানে এবং ময়লা ফেলার পর যেটা ঘরের বেসিক কাজগুলোর মধ্যেও একটা আনন্দ আছে। এবং এইটা আমি যেরকম বিশ্বাস করি এবং আমার ছেলের মধ্যেও এটা চলে এসছে। এই জন্য আমাকেও যখন আমার কিছু ফ্রেন্ডরা আসে এরকম, ওদের নানান রকমের সমস্যা বলতে থাকে, আরে বলো না আজকে বুয়া এটা করলো, ড্রাইভার দেরি করে আসছে, মানে অনেক সবারই অ্যাকচুয়ালি সবারই আছে। তখন আমি যখন বলে করি জানো আমার কি হচ্ছে, বলছে থাক থাক থাক, আসলে আমার কোনো সমস্যা নেই, আমার আসলে কোনো প্রবলেমই না। তো ওরা বলে যে আমি বলছি দেখো এগুলোর মধ্যে দিয়েও যে আমি দেখে না, দেখে কেন মনে হবে, ওগুলো নিয়ে কেন চিন্তা করবো। তো আমাদেরকেও যেরকম এখন মানুষ জিজ্ঞেস করে যে তোমরা ভালো আছো, এতদিন বিদেশ ছিলা, ফেরত আসছো, কেমন লাগছে, আমাদেরকে টিম্বাকটুতে পাঠিয়ে দিলেও আমরা খুশি থাকবো। ওখানে দেখবা ফ্রেন্ড বানায়, আমার ছেলেও বন্ধু বানায় ফেলছে, আমিও বন্ধু বানায় ফেলছি। তো আমরা আর কি যেখানেই, ওটাই বলছি যে সিচুয়েশনের সব আসলে কোনো লাইফটাই তো মানে আনসার্টেন অ্যান্ড
কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। একদম। আর আমরা আসলে বাইরে থেকে সোশ্যাল মিডিয়া দেখে ভাবি যে ওর লাইফটা কি ভালো, ওর লাইফটা কি হ্যাপি, কিন্তু হঠাৎ করে দেখা যায়, আমি এমনও দেখেছি হ্যাঁ। খুব সুন্দর ছবি দিচ্ছে, খুব ভালো, ওকে দেখে ভালো লাগছে, হ্যাঁ, মানে আমি বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যে 1 সপ্তাহ পরে শুনলাম সে সুইসাইড করেছে। সো মানে সোশ্যাল মিডিয়া দেখে আসলে কোনো কিছু একেবারেই আন্দাজ করা যায় না। আর সাপোজ কোনো একটা কাপল যদি কম ছবি দেয়, হ্যাঁ, কম ইয়ার, নিশ্চয়ই ওদের মধ্যে নিশ্চয়ই problem ঝামেলা আছে, মানুষ এটা অনেকদিন ছবি দেয় না, ব্যাপার কি? অনেকদিন ছবি দেয় না, অনেকদিন নিশ্চয়ই ওরা ছবি দেয়। একসাথে নেই। হ্যাঁ। হ্যাঁ, সো এই যে মানে ওখান থেকে যে নেগেটিভ চিন্তাগুলা মানুষের মাথায় আসে, আমার মতে ওইসব চিন্তা না করে এভাবেই চিন্তা করা উচিত যে ওরা ভালো আছে, এই জন্য এখানে লোক দেখানো কোনো কিছু ওদের দরকার নেই অ্যাকচুয়ালি। এই ব্যাপারটা, এই এই কনসেপ্টটা, জিনিসটাই নাই। এই কনসেপ্টটাই আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে ডে বাই ডে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা ওই যে থাকতো না 1 টাকার চকলেট, হ্যাঁ, 1 টাকার চকলেট এবং একটা চকবার আইসক্রিম, ওটা আগে ছিল মানে 8 টাকা 10 টাকা এরকম। চকবার আইসক্রিম একদম নতুন নতুন বের হয়েছিল, সো ওটাতেই কত খুশি, হ্যাঁ। আর এখন আমি দেখছি অনেকেই আছে, ছোট ছোট বাচ্চা যদি আইফোন কিনে না দেয় ওটাও কষ্ট। সো আমার মনে হয় এগুলো আসলে প্যারেন্টসদের যেভাবে আপনি শেখাচ্ছেন, মানে আমার খুব পজিটিভ লেগেছে, আমার খুব মজা লাগছে যে বললেন মপ করার ব্যাপারটা, খুশি মনে করছে। কিন্তু স্কুলে যাওয়ার সময় আমাকে না ড্রপ করছে গাড়িতে, বলছে আমি কিন্তু বাসায় এসে মপ করব, তুমি কিন্তু করে ফেলো না, এটা কিন্তু আমি করব। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করব তোমার জন্য। হ্যাঁ, তুমি আমাকে দিচ্ছ না কেন করতে, এরকম ব্যাপার। আইফোন, ট্যাব, ওসব থেকে দৃষ্টিটা সরিয়ে একটা ভালো কাজগুলোতে, very যে ঘরের positive। কাজে ইনভলভ হওয়া। না, আমি মনে করি ছেলেদেরকে আসলে আমরা এত ও ছেলে spoil মানুষ, ও করি। কেন করবে? হ্যাঁ, পাউরুটিতে মাখন লাগাই দিতে হবে, না হলে খেতে পারবে না। পানিটা এনে দিতে যে হবে। আমার হ্যাঁ, ছেলে না। তো 1 গ্লাস পানি ভরে খেতে পারে না, এসব চিন্তাধারা থেকে আসলে বেরিয়ে আসা উচিত আরো। একদম এখনো একদম, মানে যে- শেখানোটাও, ওই যে আমি একটু আগে যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, মানে শেখানোটাও যদি একটু খুশি দেয় তাহলে কিন্তু যে শেখায় তারও ভালো লাগে, তারও আগ্রহ বেড়ে যায় যে আমি আরেকটু ভালো করে শেখাই, তাই না? বাবা রে বাবা, আমাদের বন্ধুরা তো চলে এসেছে। সবার সাথে কথা হবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে এক্ষুনি আসছি, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অলরেডি জমে গেছে, গানও আপনারা একটা শুনে ফেলেছেন, আরও গান শুনবো, ছাড়বো না তো। আর আমাদের বন্ধুরাও জয়েন করে ফেলেছে। সো আপনারা যারা চান জয়েন করতে জুমে, তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি একটু চলে যাই আমাদের বন্ধুদের কাছে। আজকে রেবেকা আপা কেমন আছেন? ভালো তুমি কেমন আছো? খুব ভালো। আগে বলেন হাসি ফোটাতে পারি কিনা আমি? আপনার হাসি আমার দেখে প্রাণ জুড়িয়ে যায়। আপনি হাসি ফুটাতে পারেন না মানে আপনার হাসি তো জুড়িয়ে যায় সর্বক্ষণ, মুখে একটা কি সুন্দর মিষ্টি হাসি, যাক এত বাবা, কিউট। আমি হাসি ফোটাতে পারি তাহলে আমার খুব ভালো লাগছে, আর আপনাদেরকে দেখে আমি নিজেও খুশি হয়ে যাই। হ্যাঁ আপা, বলেন যখন কাউকে এতটুকু খুশি করতে পারেন তখন কেমন লাগে, আপনার ফিলিংসটা কেমন হয় একটু শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। স্টুডিওতে যারা আছেন তাদেরকে অভিনন্দন। প্লাস তোমার হাসি দেখে আমি আরো ভালো লাগে। আর সবচেয়ে হাসি ফুটাতে পারা মানে কারো যদি মন খারাপ থাকে না, তখন মনে হয় যে আসলে হাসিটা সবার জন্যই দরকার। হাসতে পারলে সুস্থ থাকা যায়। অক্সিজেন, হাসি অক্সিজেন। আর একটা যেমন বন্ধু কিন্তু একটা অক্সিজেন। হ্যাঁ, হাসতে পারলে ভালো। আর যারা মন খারাপ করে তাদেরকে ভালো মন করার জন্য আমি একটা সিম্পল কথা বলি। আমার হাজবেন্ড না কখনো ছবি তুলতে চায় না, ছবি তোলা থেকে না, বেশিরভাগ পুরুষ মানুষ এমন। এরকম আমি আবার জোর করে করে ছবি তুলি। হ্যাঁ, তো তোলার সময় শোনো ঘটনাটা, তো তার মুখটা এমন থাকে মনে হয় কি সে মনের বিরুদ্ধে কাজ করে। তখন আমি নিজ দিক দিয়ে একটা চিমটি কাটি, মানে এমন জায়গায় চিমটি কাটি যে হাসতে বাধ্য হয়। খুব মজা লাগে, ওইটা একটা ব্যাপার। আর আমার মামারা দেখে বা সবাই দেখে বলে কি ব্যাপারে ওর মুখটা সবসময় এরকম থাকে কেন। ওইটা একটা সিম্পল হাস্যকর কথা বললাম।
আর আমার সবচেয়ে ভালো লাগে কি, কেউ যদি কোনো প্রবলেমে পড়ে নাদিয়া, তো সে যদি আমাকে বলে যে আমার এই প্রবলেম, তার দুঃখ দুঃখ চেহারা, সে একটা কোনো প্রবলেমে আছে, বা তাকে যদি কোনো দিক দিয়ে আমি কোনোভাবে এতটুকু সহযোগিতা করতে পারি, তার মুখে একটু হাসি আনতে পারি, সেটা দিয়ে যদি সে ভালো থাকে, সেটা আসলে খুবই ভালো লাগে। সে যে একদম প্রাণ একদম খুলে হাসি কথা বলে, তখন মনে হয় যে যাক, শান্তিতে একটু হলো কিছুতে পেলাম। একদম হাসি সত্যি ফোটা কথা। ভালো থাকলে আসলে দেখেও ভালো লাগে। হাসিটা না খুব মানে, যেমন ছোঁয়াচে তুমি কথা ছোঁয়াচে। কি মানে স্পর্শকাতর যেটাকে বলে একদম একটা জিনিস। যেমন একদম। তুমি সবসময় হাসতে থাকো, তোমার হাসিটা দেখলে আমার প্রাণটা এমনি জুড়িয়ে যায়। আহ মনে হয় না হতে পারে। এটা একটা কিন্তু গুণ, এটা আমি পারি না, যেমন তোমার মধ্যে আছে এটা। কই আপনি তো পারেন, মিষ্টি আপনি কত সুন্দর করে কথা বলার সময় এই যে এখনো হাসছেন, কত সুন্দর করে হাসেন, আমার খুব ভালো লাগে। হাসিটা আমার খুব, আমি যখন প্রথম তোমার সাথে স্টুডিওতে, তুমি আমাকে কি সাহস দিয়েছো না দিয়া মনে আছে? জাপা আপনি পারবেন। আচ্ছা, আমি সে কথাই বলতে পারবো না, তুমি বলে না পারবে। তোমাকে কত সহযোগিতা করেছো, আর এত হাসি, তোমার হাসি মুখটা দেখে আমি সব পেরেছি। থ্যাংক আসলে ইউ হয়েছে কি, থ্যাংক ইউ। মানুষকে উৎসাহ দেওয়ার মূল একটা ইয়ে হচ্ছে মুখের এক্সপ্রেশন। মুখের একদম একদম এক্সপ্রেশনটা সত্যি কথা। কিন্তু বড় একটা জিনিস, এটা দেখলে মানুষ সাহসটা যোগায়। একদম থ্যাংক ইউ সো মাচ আপা। পারো আপা, অনেক দিন পরে কি সুন্দর একটা ইয়েলো কালার কার্ডিগান পরেছেন, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, সো আপনি একদম ফুটে উঠেছেন, খুব ভালো লাগছে পারো আপা। একটু আনমিউট করতে হবে আপা। হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আশা করি ভালো আছেন, এবং আপনার হাসি দেখতেও আমার খুব ভালো ইনশাআল্লাহ। লাগছে। জি। হ্যাঁ আপনি বলেন, এখন যখন খুব, ওই যে আপা বললেন না, যখন কেউ খুব কষ্টে থাকে, সেই মানুষটাকে একটু যদি চেষ্টা করে হাসানো যায় বা তার কষ্টটা কিছুটা হলেও সলভ করা যায়, তখন কেমন লাগে, আপনার ফিলিংসটা কেমন হয়? সেই আনন্দ তো বোঝাবার না। আসলে জীবনটা তো আনন্দের। আমি আমার কথা বলি, আমি প্রচুর হাসি। আমি হাসির জন্য অনেক বকা খেয়েছি অনেকের কাছে। তো যাই হোক, আমি আমার স্কুলে হাসি এটা খেতাম। মনে হয় জন্মগত ভাবেই আমার এটা। হ্যাঁ তা আমি মনে করি যে সবচেয়ে বড় একটা বিষয় আছে আমাদের, যে সুখ দুঃখ হাসি কান্না এইগুলো নিয়েই তো আমাদের জীবন। তা আমরা ভালো গল্প যেমন শুনি সবার মুখ থেকে, অনেকে আছে অনেকের কষ্টের কথা সহজে মানে বলতে চায় না বা হ্যাঁ বলতে পারে না, বলার মানুষ পায় না। সেই রকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে কারোর সঙ্গে কথা বলতে নিলে, এমন ভাবে যে কোনো একটা কথার মধ্যে সে হয়তো বলতে চাচ্ছে তার মনের কথাগুলো। সেই কথাগুলো যদি তুমি তাকে বলার সুযোগ দাও এবং মন দিয়ে শোনো, হুম হুম, সে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। অনেকটাই হালকা হয়ে খুবই যাবে এবং একদম তোমার প্রতি সে সত্যি এত কথা। প্লিজ থাকবে হ্যাঁ, যে এই যে আনন্দ তুমি তাকে দিলে, এটা কিন্তু বিশাল একটা আনন্দ। আর কোটি যেমন টাকা আমার দিয়েও কষ্টের পাওয়া কথা যায় না তোমাকে আসলে বললে, এই আনন্দ। না, এটা তো টাকা দিয়ে কেনা যায় না। একদম এটা হলো অনুভব করতে হয় সবকিছুই আর কি। এইভাবে আর কি সবাইকে মন দিয়ে শুনতে হয়, ভালোবাসতে হয়। হাসি খুশি মনটা, হাসি খুশি মুখটা, যেমন হসপিটালে গেলে তুমি ডাক্তারের মুখটা যদি গোমড়া দেখো, বেশি অসুস্থ হয়ে যাবে, আসলে তাই না? সত্যি কথা। হ্যাঁ, তো ওই ধরনের ডাক্তার বহু আছে, সেখানে আমরা জীবনেও যাব না, একবারই যাব, তারপরে আর যাব না। এরকম বহু ঘটনা সবার আছে। কাজেই থ্যাংক ইউ। হাসি খুশিটা হলো একটা অন্য ব্যাপার, যেটা টাকা দিয়ে কেনা যায় না, মন থেকে করতে হয় এটা, একদম মনের একদম। মধ্যে থেকে আসে। থ্যাংক ইউ আপা, এটা সবারই সেটা করা উচিত। থ্যাংক ইউ সো অনেক মাচ। ধন্যবাদ। রাশিদা আপা। তো জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। গুড মর্নিং গুড আমার এখান থেকে। মর্নিং, গুড মর্নিং। একটু ঠান্ডা পড়ে গেছে, তাই একটু না, ঠান্ডা পড়ে আজকে গেছে। বাইরে বের হতে পারেননি, আহারে। সুন্দর এখন ঠান্ডা সুন্দর হচ্ছে। দৃশ্য দেখতে পারছি না, আমরা বঞ্চিত। হ্যাঁ আপা, আপনার কাছ থেকে শুনি আজকের টপিকটা নিয়ে, এই যে অন্যের মুখে হাসি ফোটানো, এটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি, এ ব্যাপারে আসলে অন্যের মুখে হাসি ফুটানো বলতে অন্যকে খুশি করা, এটাও কিন্তু একটা ইবাদত। হ্যাঁ, মানুষের মন খুশি করা এটা একটা ইবাদত। তা আমরা অনেক ছোট ছোট বিষয়ে কিন্তু মানুষকে খুশি করতে পারি, ছেলে মেয়ে হোক, বাইরের কেউ হোক। আর এমনিতেই হাসির কথা বললে, রাশিও আপু মানেই হাসি। আমি পিকনিকে, আমার জবে, আমি ওখানে যাওয়ার সাথে সাথে হাসিতে বলে রাশিও পারছে, রাশিও পারছে, মানে আমি সবসময় জমজমাট আড্ডায় থাকি। হ্যাঁ তো সেই হিসাবে ছোটবেলা থেকেই আমি সবাইকে, নিজেও খুশি থাকি, সবাইকে
খুশি করা মানে চেষ্টা করি, পছন্দ করি। একটা ছোট্ট বিষয় বলি, যেমন হসপিটালে যদি আপনি কাউকে ফুল নিয়ে যান, সে এমনিতেই দেখবেন যে অনেকটা স্মাইল হয়ে গেছে। একদম আর আমি সত্যি। এবার হ্যাঁ, আমি বাংলাদেশে এবার যখন গিয়েছি, তখন আমার মানে যে মেয়ের ছিল, ওর মেয়ের বিয়ে, আমি তো পার্মানেন্ট থাকি না, ও পার্মানেন্ট না, তো স্বাভাবিক ওরা টাকাটাই প্রেফার করে। তো যেটা ও চেয়েছে ওটা তো ওকে দিয়েছি, কিন্তু ওকে বলিনি। আমার লেগের পাশে একটা মেলা হচ্ছিল, ওখান থেকে আমি যে চিন্তা করলাম যে মানে বউকে তো সবাই দিবে, ওর মেয়ের বিয়ে মেয়েকে সবাই দিবে, হ্যাঁ ওকে তো কেউ দিবে না। তো আমি ওর জন্য কিছু জুয়েলারি কিনেছি, যেটা ওকে আমি বলিনি, আচ্ছা। মানে ইমিটেশনের। তো কিনে ও আবার পরে যখন বিয়ের 2 দিন আগে আসছে দেখা করতে, বলতে ওকে আমি ওই সারপ্রাইজ গিফটটা দিয়েছি। মানে আমি কি বলবো, আমার এখনো চোখে ভাসে, যে আমার মনে হচ্ছিল যে ও পড়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আমাকে জড়ায় ধরছে। মানে ও বলতেছে যে এটা কি? আমি বলি যে সবাই তো তোমার মেয়েকে দিবে, তুমি মেয়ের বিয়ের দিন এই গয়নাগুলো আর এই ড্রেসটা পরবে, আমি তোমাকে এই অবস্থার ছবি উঠে আমাকে পাঠাবে, নাহলে আমি দেখতে চাই তোমাকে কেমন লাগছে। বাহ। এই যে একটা ওর একটা খুশি, মানে আমার মনে হয় ও জীবনেও ভুলতে পারবে না। তো একদম। এরকম ছোট ছোট বিষয়গুলো আমাদের ভিতরে যদি আমরা একটু কালকে আবার নেভারকে গেছি, হাঁটতে হাঁটতে, এখানে তো জানেনই যে যারা একটু এই দেশি মানে হোয়াইট পিপল, এরা কিন্তু মানে টাইম টু টাইম কথা বলা ছাড়া, হাই হ্যালো ছাড়া কোনো একটা ইন্টিমেসি করে না কারোর সাথে। তা আমার হঠাৎ কি মনে হলো, আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করেছি, আইসক্রিম খাচ্ছি, চকলেট টাইপের আইসক্রিম এখানকার। তা আমার কি মনে হলো, আমি 2টা হাতে নিলাম, নিয়ে হাঁটতে হাঁটতে একটু আমার পার্কিং লটে যেয়ে উকি দিলাম, দেখি যে ও একটু ভিতরে, ওকে একটু নখ দিয়ে ডাক দিলাম, ও আসছে, আইসক্রিমটা নিয়েছি, ও কিছুক্ষণ হাতে নিয়ে আমার দিকে তাকিয়েছিল, এটা কি? মানে এইভাবে সাধারণত এখানে, আর খাবার দাওয়াতে এখানে একদমই নিষেধ। আমার ছেলে মেয়ে আইসক্রিম তো হ্যাপিনেস, তাই না? মানে আমি আমার ছোটবেলায় আইসক্রিমওয়ালা হওয়ার ইচ্ছে ছিল। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। শানু কবির আপা, আপনি কই আছেন? আপনার নাম একদম বড় করে লিখা, শানু 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 শানু। হ্যাঁ, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করতে হবে। আমি ঘরে আছি আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আপনি ঘরে, মানে আপনার নাম, আপনার এত পছন্দ, চারিদিকে নাম লাগিয়ে রাখেন। না, এটা বাড়ি এই যে আমার হাজবেন্ড লাগাইছে এটা। এত ভালোবাসা, ও মা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগলো। বরিশালে যদি আসতেন তাহলে বুঝতেন যে কি অবস্থা। ও বরিশাল, এই যে আরেকজন বরিশালের, আরেকজন আছে আমাদের এখানে বরিশালের মানুষ। আমার তো মজাই লাগে বরিশালের কথা শুনলে। একটু বলেন না। হাসিনা আপা, এই যে হাসিনা আপা খুশি হয়ে যাবে। হ্যাঁ, মানে আমাদের যে বরিশালের ভাষা সেটা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই কথা বলেন, শুনি। আচ্ছা, মগো বাড়ি বেড়াইতে এসেন। এই যে দেখেন, আপনি কিছুক্ষণের, কয়েক সেকেন্ডের মধ্যে সবার মুখে হাসি ফুটিয়ে দিলেন। বাহ, চমৎকার, থ্যাংক ইউ আপা। বেড়াইতে এসেন, শীতের দিনে পিঠা বানাই খাও, আমরা গো রুটি পিঠা বানাই খাও, হাঁসের মাংস রাঁধে খাও। ওরে বাবা, তাহলে আমি চাঁদ গাইয়াই বলি, আইসুম আইসুম অনরের বাড়ি আইসুমাই। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো অনেক জমে গেছে, তার মধ্যে এখন একটু গান শুনে আসি। চলেন গান শুনি। এবার একটি বর্ষার গান গাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমার বৃষ্টি খুব ভালো লাগে, আর বর্ষার গান শুনে মনে হয় কি আসলে বৃষ্টি পড়ছে। খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার, নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 গো দুয়ার, খোলো
চাঁদের জোয়ার নীল ছাপিয়া এলো, চাঁদের জোয়ার খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। সংকেত বাঁশরি বনে বনে বাজে, বনে বনে বাজে, মনে মনে বাজে। সংকেত বাঁশরি বনে বনে বাজে, বনে বনে বাজে, মনে মনে বাজে। সাজিয়াছে ধরণী অভিসার সাজে, নাগর দোলায় দোলে সাগর পাথার। খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। নীল ছাপিয়া এলো, চাঁদের জোয়ার খোলো 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 গো দুয়ার, খোলো 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 গো দুয়ার। আহা, কি ভালো লাগছে, মানে আজকের টপিকের জন্য একদম পারফেক্ট হয়েছেন উনি আসাতে। মানে একটু পরপর আমাদেরকে খুশি দিচ্ছেন, একটু পরপর মুখে হাসি ফোটাচ্ছেন, কত ভালো লাগছে। আচ্ছা আপু, আপনার কাছে যাই। মানে আইনজীবীদের এরকম অনেক সময় পড়তে হয় যে থাকে না, অনেক আন্ডার প্রিভিলেজ নারী অনেকেই আছে যারা হয়তো ওই ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে যে একটা কেস চালাতে পারবে না, কিন্তু তার জমি হয়তো দখল হয়ে যাচ্ছে বা সে কোনো প্রবলেমে আছে, তাকে এটা থেকেও বের হতে হবে। সো আপনি এমন কারো কি কখনো হেল্প করেছেন যেখানে দেখা যাচ্ছে মানে একেবারে ফিনান্সিয়াল ব্যাপারটাই? আমি অ্যাকচুয়ালি প্রোবোনো অনেক কাজ করি। আচ্ছা আচ্ছা। মানে বেসিকলি এখানে মনে হচ্ছে চিটাগং, বরিশাল, এটা হচ্ছে লক্ষ্মীপুর। ও চিটাগের কাছে। তিন দেশে তিন জেলারই ভাষাটা একটু বেশ ইউনিক, খুবই মজা। সিলেট থাকলে শোনাই সোহাগ হয়ে যায়। না আমি আসলে আমার অনেকেরই আমার মানে চেনা পরিচিত যারাই আছে যখনই জানে যে আমি ল পড়ে এসেছি, আমি ব্যারিস্টার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের, তো আমাকে মানে আমার পরিচিতই এরা অনেকে আমাকে অ্যাপ্রোচ করে, মানে ড্রাইভার, দেশের কেউ। হ্যাঁ, তো ওদেরকে আমি যতটুকু হেল্প করার আমি নিজেই করে দিই। অবভিয়াসলি ওদের থেকে কোনো লিগ্যাল ফিস আমি নিই না। আর প্লাস আমি যেটা বললাম যে আমি পার্সোনালি অনেক স্টার্টআপস যারা এখন, ওদেরকে অনেক অ্যাডভাইস করি, ওখান থেকে ওরকম ওদেরকে মেন্টরিং করি, আইডিয়াসগুলো দেই কিভাবে কমপ্লায়েন্টলি বিজনেস করা যায়। আর আসলে লিগ্যাল এইড ইজ এ বিগ প্রবলেম। তো আমাকে অনেকেই পার্সোনালি নক করেন, যে বেশিরভাগ আজকাল আমাকে নক করেন আমার এই জন্য যে সাইবার হ্যারাসমেন্টের জন্য। অনেক, মানে আমাকে আসলে পরশুদিনও একজন ফোন করে আমাকে বলছে, আপু আমার বোনের সাথে ওর ছবি নিয়ে একজন ওকে থ্রেট করছে, হ্যারাস করছে, কি করব। তা আমার আসলে যেটা হয় যে আমার যতটুকু ওদের জন্য সম্ভব এই সাইবার হ্যারাসমেন্ট যেখানে যেখানে কমপ্লেন করতে হয়, আসলে সাইবার ক্রাইমের এইসব কমপ্লেনগুলো একবারে এত সোজা না, কারণ এগুলোর পিছিয়ে একটা টেকনিক্যাল কিছু ডিজিটাল ফরেন্সিক্সের ব্যাপার আছে, ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, সাথে সাথে গিয়ে কাউকে অ্যারেস্ট করাটা এটা ওরকম কগনিজেবল অফেন্সের মাধ্যমে পড়ে না। তো আমি আসলে আইটি ল, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক্স, এই সেক্টরে আমার খুবই ইন্টারেস্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ছবি ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে, এবং এগুলোর অ্যাকচুয়ালি বেশিরভাগ ভিকটিম হচ্ছে মেয়েরা। এবং আমাকে আসলে এই রিসেন্ট টাইমসে আসলে অনেক
মেয়েদেরকে আমি অনেক হেল্প করছি এটা এই প্রসেস দিয়ে গাইড করতে, কারণ ওরা আসলে কোথাও বুঝে না, বলে পুলিশ আমাদের জিডি নিতে চায় না, যদিও আইন বলে যে প্রত্যেকটা থানায় কিন্তু দুইজন সাইবার পুলিশ থাকার কথা যে এগুলোর ব্যাপারে জানে। আচ্ছা, তো কিন্তু আসলে ওগুলো ওখানে নাই, মানে গুলশান বনানীর পুলিশ স্টেশনের মতন ওখানেও নাই। তো ওরা আসলে কেউ জানে না যে কোথায় যাব, মানে আর ফ্যামিলিকেও বলতে লজ্জা পায় এইটা সবচেয়ে যে বড়। মাকে ফ্যামিলিকে বলবে যে তোমার দোষ, তুমি কেন এরকম ছবি দিছিলা। Exactly. তো আর প্লাস জানার পরেও হয়তো ওরা লিগালি এই মান জিনিসটাকে সম্মানের আনতে, ভয়ে। হ্যাঁ, যে মানুষ জানলে কি বলবে, এটা তো অনেক কিছুর কারণে ওরা ওপেনলি শেয়ার করতে পারে না। তো আমাকে অনেকে অ্যাপ্রোচ করে, তো আমি এরকম বলি যে আমাদের আসলে কিন্তু এখানেও বলতে চাই সবার অডিয়েন্সরা of জানুক, course, আমি এটা এই লেডিস জন্য ক্লাব, জিজ্ঞেস করেছি। লেডিস ক্লাবের এখানে আই ওয়ান্ট টু হেল্প অল দ্য লেডিস অ্যান্ড আমাদের কিন্তু লেডিসদের অ্যাকচুয়ালি মনের একটা ইচ্ছা থাকে সারা জীবন জান দিয়ে আমাদের জীবনটাই হচ্ছে আরেকজনকে খুশি করার জন্য। প্রথমে বাবা মা, তারপরে পার্টনার, তারপরে বাচ্চা। সো লেডিসদের কাজই, কিন্তু আমি বলছি লেডিস প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অলসো, ডু সামথিং দ্যাট মেক্স ইউ হ্যাপি। সো আমাকে আসলে দিস মেক্স মি হ্যাপি যে আমি যদি কোনো মেয়েদেরকে আসলে আমি যদি কোনোভাবে হেল্প করতে পারি ইন টু গেট দেয়ার রাইট, যেটা হয়তো ওরা বলতে লজ্জা পাচ্ছে, এটা আসলে তাদের দোষ না। তো এই যে একটা বাংলাদেশ উমেন্স পুলিশ নেটওয়ার্ক আছে, এটা অনেকে জানে না। হ্যাঁ, এইটা অনেকে জানে না। আমি কিছু মানে আরো গত বছর একটা ইয়েতে দেখলাম যে এরকম হেল্পের ব্যাপারও আছে, উমেন পুলিশ নেটওয়ার্ক। সো এই জিনিসটা যদি এখন আপনি আরো ক্লিয়ার ভাবে বলেন তাহলে অনেকেই হয়তো জানতে পারে। কিছু হটলাইন নাম্বার আছে, হ্যাঁ, যে এখানে যদি স্পেশালি ওমেন এবং চিলড্রেনদেরকে নিয়ে, এটা সাইবার রিলেটেড, সাইবার বুলিং, বাচ্চারা অনেক টিনেজ বাচ্চারাও সাইবার বুলিং এর শিকার হচ্ছে। যেরকম আমার ছেলের 10, তো ওদেরকে আমি বলছি যে বাচ্চারা কিন্তু অনেক এফেক্টেড হয় আজকাল আইপ্যাডের কথা, আইপ্যাডেরা অনলাইন গেম এই খেলছে। টপিকটা অনেক ইম্পর্টেন্ট, আমি আরো ডিটেইলসে শুনবো। একটা বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আমরা কিন্তু মোটামুটি সবার মুখে হাসি ফোটাচ্ছি, আপনি ফোটাচ্ছেন তো? যদি ফোটান তাহলে তাড়াতাড়ি জুমে চলে এসে আমাদেরকে গল্পটা বলেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। জুমে আরো অনেক বন্ধুরা আছে, সবাই কি সুন্দর করে হাসছে। নার্গিস আপা তো মনে হয় আমাকে দেখার পরে পিং পরে না না, জাস্ট কিডিং। আপনাদের কাছে আসছি, একটু খুব ইম্পর্টেন্ট কথা চলছে, একটু শুনে আসি, সবার জন্য ভালো হবে। হ্যাঁ আপু বলেন। না, আমাদের আজকাল যেটা দেখছি যে আমাদের অনলাইনে আজকাল কিছু লাইভ গেমস খেলা যায়, এবং মানে যেরকম ফেসবুকের প্রোফাইল হ্যাক হচ্ছে, আমরা মেয়েদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করে ওরা, মেয়েদেরকে যে ওদের সাথে প্রথমে একটু ফ্রেন্ডশিপ করবে, তারপরে টাকা চাবে, তারপরে ওই যে কোনো এইসব জিনিসগুলোকে নিয়ে তখন তারপরে তাকে থ্রেট দিবে যে আরো টাকা দাও, না হলে এই ছবি দেখাই দিব, এই ছবি ফাঁস করে দিব। এবং এটার সাথে সাথে জাস্ট মানে আমাদের মতন অ্যাডাল্ট মহিলারা না, ইভেন বাচ্চাদেরকেও, মানে টিনেজার্স, হ্যাঁ বেশিরভাগ কিন্তু ঘটছে ঘটনা ওখানে। টিনেজার্স যাদেরকে এখন আজকাল অনলাইন স্কুলের জন্য তাদেরকে ডিভাইস দিতে হচ্ছে যে ওরা স্কুল করবে, একদম। এবং এগুলো সব স্কুলের শুরু হয়েছে করোনার সময়। স্কুলের পরে তারা এখন অনলাইন লাইভ গেম, দ্যাট ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, বিকজ আমি আসলে জানি না ওই সাইডে কে আছে। এবং বাসায় থেকে হয়তো অনেকে বলে দিচ্ছে আমার বাসায় বাবা মা থাকে, আমার বাসা বেশিরভাগ সময় খালি থাকে, আমার বাসায় আমি একা, এই টাইমে খালি থাকে, ওই টাইমে খালি থাকে। এখন ওই সাইডে যে আসলে ওর বয়সে একজন বাচ্চা নাকি অ্যাডাল্ট নাকি একজন পারপিট্রেটর, আমরা আসলে জানি না। তো আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক হচ্ছে। আমরা বাচ্চারা আসলে যখন এরকম থ্রেটস কলস পায় কিংবা এরকম বুলিড হয়, প্যারেন্টসদের সাথে শেয়ার করতে খুব ভয় পায়। হ্যাঁ, করে না, আসলেই করে না। প্যারেন্টসদের সাথে খুব করতে ভয় পায়, এবং মানে ভাবে যে আরো বকা খাবো, আরো নিয়ে যাবে, কম্পিউটার আরো ইউজ করতে দিবে না। তো একটা জিনিস আমি বলবি যে আমাদের আসলে প্রথম থেকে ওদেরকে একটু এই জিনিসগুলোকে ওপেনলি ডিসকাস করা উচিত, যে তুমি আসলে জানো না, সো যদি খেলো
কখনো নিজের ট্রু আইডেন্টিটি, অ্যাকচুয়ালি এখন কিন্তু অনেক গেমে তুমি চাইলেও তুমি তোমার ছবি দিতে পারবে না, অ্যাভাটার দিতে হয়, অ্যাভাটার দিতে হয়। এবং এই যে আমরা যদি বলে দিই আমি এখানে থাকি, এই টাইমে বাসায় কেউ থাকে না, সবসময় আমি এই টাইম, তো এই ইনফরমেশনগুলো কখনো দিও না। এই বাসায় আমার বাবা এখানে চাকরি করে, আমার মা ওখানে কাজ করে। তো এখানে আসলে অনেকের যেরকম এই যে বাসায় আমি খালি বাসায় এসে দেখলাম যে আমার বাসায় ডাকাতি, তো এগুলাও কিন্তু ওয়েবের মধ্যে দিয়ে কে শুনছে কার সাথে কথা বলছি আমরা জানি না। এক্স্যাক্টলি, মানে দেয়ালেরও কান আছে, কথাটা এখন সত্যি। হ্যাঁ, এখন বেশিরভাগ ক্রাইম যে সাইবার রিলেটেড ক্রাইম, আমরা যেরকম ফোনেও অ্যাকচুয়ালি অনেক এই যে আনন্দ হাসি, আমরা কিন্তু ফোনে আসলে অনেক এন্টারটেইনমেন্ট খুঁজি, টিকটকে হাসার জন্য, একদম সত্যি কথা, টিকটকে দেখছি হাসার জন্য বানাচ্ছেও মানুষ, রিলস হাসানোর জন্য, খুব মজাও পাচ্ছি দেখে দেখে। হ্যাঁ, তো এইটার যেরকম আমাদের একটা জায়গায় একটু আমাদের আসলে মাথায় বুঝতে হবে যে এটাকে আমরা কত দূর পর্যন্ত লাইফে এন্ট্রি দিব, অ্যাক্সেস দিব। কারণ এখন ইন্টারনেটের যে যুগ, আপনার মোবাইল থেকে কিন্তু ডার্ক ওয়েবের মাধ্যমে জেনে যাবে যে আপনি কোথায় আছেন, আপনি কোথায় খেলেন, আপনি কতটুকু সময় ঘুমালেন, কতটুকু সময় হাঁটলেন, কতটুকু সময় আপনি আপনার স্ক্রিন টাইমও কিন্তু বোঝা যায়। তো আমাদের আসলে একটু সচেতন হতে হবে, যদি আমার বাচ্চা ছোট থাকে একটু প্যারেন্টাল কন্ট্রোলিংটা আমাদের শেখা উচিত, যাতে আমি জানি যে কোন অ্যাপ নামাচ্ছে, কোন অ্যাপ ডিলিট হচ্ছে। আর এই বেসিক একটা কনভারসেশন আসলে আমাদের বাচ্চাদের সাথে করা উচিত, ছোট হোক বড় হোক, যে শুনো আমি জানি আজকে এখন তোমাকে আমি চাইলেও আটকাতে পারবো না, কিন্তু তোমরা একটু নিজের বি স্মার্ট অ্যাবাউট ইট। হ্যাঁ, বি স্মার্ট ওয়েন ইউ আর অনলাইন, ইউ নো, ডোন্ট শেয়ার এভরিথিং, বিকজ সবসময় আমরা আসলে এই যে ওরা কিন্তু অনেক দিকে স্মার্ট, মানে এই ব্যাপারে স্মার্ট না আমি বুঝি না। আসলে এই যে এই কনভারসেশন গুলা ওদের সাথে কেউ করে না, এবং ওরা এটা কাউকে বলতে পারে না যে হোয়াট টু শেয়ার, হোয়াট নট টু শেয়ার। আবার কনভারসেশন হলেও দেখা যায় যে কেন করলে কি হবে, এরকমও আছে। আমি কিন্তু এগুলাকে দেখাই যে আমার ছেলে কিছুদিন দেখেছি যে দেখো একটা রিসার্চ বলছে যদি বাচ্চারা এত ঘন্টার বেশি স্ক্রিনে থাকে ওদের ব্রেইনের ডেভেলপমেন্ট হয় না, ওদের নিউট্রিশন হয় না, ওদের গ্রোথ হয় না। তো এগুলোকে আমি পড়াচ্ছি, যে আমি বানাই বলছি না, এগুলো গল্প না আমার বানানো, এগুলো সত্যি। তখন ও একটু দেখে যে ঘুমানোর আগ পর্যন্ত হাতে, এখন এটা কিন্তু আমাদেরও থাকে, আমাদেরও ঘুমানোর আগ পর্যন্ত থাকে, কিন্তু ওদের তো এখন ব্রেইন ডেভেলপমেন্ট হয় না। এখন দেখা যায় বেশিরভাগ কাজ কিন্তু ওই যে একটু করে কম্পিউটারটা খুলবো, আচ্ছা মোবাইলেও তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? ওই কারণেও অনেক সময় থাকে, যেমন হচ্ছে আমাদের যেহেতু মিডিয়াতে কাজ করি, অনেক সময় অনেক আগের অ্যাডগুলো দিতে হচ্ছে, কাউকে মেল করতে হচ্ছে, কাউকে ছবি দিতে হচ্ছে, দেখা যাচ্ছে রাত 11টায় বা 12টায় কেউ মিটিং করছে ফেস টু ফেস ওইভাবে, সো থাকে, কিন্তু ওরা তো এটা বুঝতে পারছে না যে না ওরা কাজ করছে, বাবা মা কাজ করছে হয়তো মাঝে মধ্যে। সো আপনি যেটা বলছেন, হ্যাঁ কেন যে করলে কি হবে, এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি আমরা দেখি কিন্তু অহরহ এরকম। সো আপু আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাই, আমরা তো এতক্ষণ শুনলাম কার মুখে হাসি ফোটানো, মানে কার মুখে হাসি ফোটাতে কেমন লাগে, আপনি বলেন আপনার মুখে হাসি কে ফোটায়, ফার্স্ট পারসন কে? ফার্স্ট পারসন হচ্ছে আমার মা। না আসলে এটা রিজন আছে, আমার সাথে মানে মার সাথে আমার যে বন্ডিংটা, মানে সারা দুনিয়ার গল্প যতক্ষণ না মাকে শোনাবো ততক্ষণ আমারও হজম হয় না, মারও না। এটা খুব ভালো, একদম ছোটবেলা থেকে আমি মা বলতো যে আমি যখন প্লেতে ছিলাম, স্কুল থেকে বেরিয়ে রিক্সায় উঠে ওই কি রাইমস শিখেছি ক্লাসে, ওগুলা এভাবে দেখানো আবৃত্তি করে করে। তো একদিন নাকি রিক্সায় রাইমস দেখাতে দেখাতে এরকম একটা রাইমসের একটা লাইন ছিল, জ্যাক জাম্প ওভার দ্য ক্যান্ডেল স্টিক, তো ওইটা দেখাতে গিয়ে আমি নাকি রিক্সায় বসেই মানে অ্যাক্টিং করছি, মা তখন পানি খাচ্ছে, তো মা ভাবছে যে আরে লাভ দিয়ে কোথায় যাচ্ছে, চলো তো রিক্সা থেকে। ওইটা করতে গিয়ে মার মুখ দিয়ে পানি বেরোয়, রিক্সাওয়ালা উপরে তাকাচ্ছে বৃষ্টি। ও মাই গড, এটা খুব ফানি ছিল। তো ওইটা এখনো মা বলে আর আমরা হাসি খুব। তো মার সাথে সমস্ত কথাবার্তা সবকিছু শেয়ার হয়, এই জন্য আবার আমার মা অনেক ফানি করে কথা প্রেজেন্টও করে, যার কারণে আমি আমার বোন সবাই আমরা মানে
হাসি ফুটে আর কি আমাদের মুখে। হ্যাঁ আসলেই মানে আমরা হাসলে সাইক্লোন হয় একটু জোরে। যেমন আমার মনে হয় এখন ওই জিনিসটা আমিও পেয়েছি মা থেকে, কারণ আমার অনেকগুলো মাসি, তারপরে একটা মামা আমার, তো আমরা সবাই যখন একসাথে হই, আগে মা এরকম এন্টারটেইন করতো সবাইকে, মার কথা শুনে সবাই হাসতো, ইদানিং দেখা যাচ্ছে আমার কথা শুনে সবাই হাসে। তো আমার মনে হয় ওই জিনিসটা মা থেকেই পেয়েছি। খুব ভালো। তাহলে ওই বরিশালের ভাষার কথা যেটা বললাম, আড্ডা দিতে হবে। ওই ভাষাটা আমি তো আসলে ছোটবেলা থেকে ঢাকাতেই বড়, তো ওই ভাষাটা শিখি নাই ওইভাবে, কিন্তু প্রতি পূজার সময় বাড়িতে যাওয়া হয় ছোটবেলায়, প্রতি বছর দুর্গাপূজায় বাড়িতে যাওয়া হয়, তো তখন শুনে শুনে ওই ইয়েটা না আমার ভিতরে চলে আসে। খুব মজা লাগে না নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে? যখন আমি বাড়িতে যাই সবার সাথে আমি ওইভাবেই কথা বলি, ওরা না এটা মানতে পারে না যে ও কিভাবে বলছে, ও তো এইভাবে অভ্যস্ত না। তো ওইটা এখন যখন শুনাই সবাই খুব এনজয় করে, খুব মজা পায় যে আরে দেখো কিরকম শোনা যায়। বাহ, চমৎকার, থ্যাংক ইউ আপু। আমি একটু চলে যাই এখন হাসিনা আপার কাছে। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি সবাইকে হাসাতে পারেন, এই যে দেখেন নিজেও হাসছে এখন। আচ্ছা, একটু ছোট্ট করে শুনবো, কেমন লাগে যখন আপনার কারণে কেউ খুশি হয়, আপনার কারণে কেউ হাসে, কেমন লাগে বলেন? এটা তো আসলেই অনেক আনন্দের এবং অনেক ভালো লাগার, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকটা সময় দেখা গেছে যে কেটে গেছে, কিন্তু মনে হয় যেন মাত্রই আসলাম, মাত্রই বসলাম এই আড্ডায়, এরকম হয়। কিন্তু যখন ওরকম গল্পে মজগুল হয়ে যায় বা হাসি ঠাট্টা চলতে থাকে, একদম সত্যি কথা। এরকম দেখা যায় কি আমার বিষয়গুলো হচ্ছে কি হাসির জন্য, যে বলে গেল না রেবেকা আপা একটা কথা, যে জামাইকে ছবি উঠানোর সময় বলি একটু হাসি দাও, তখন আবার কি বলি জানো, বলি যে কৃত্রিম না, যেটা অরিজিনাল হাসি ওইটা, বুঝছো? এরকম একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হাসির জন্য তো আমি কত জায়গায় কত কথা শুনছি, কিন্তু হাসি বন্ধ নাই, আমি আমার হাসি হাসবো, যে কিছু বলুক সেটাই, আপনি আপনার হাসি হাসবেন এবং অন্যকেও হাসাবেন। থ্যাংক ইউ। এটার মধ্যে হচ্ছে মনে করো যে কোনো বাচ্চার কাছে গিয়ে বসি, ওদের মতো না কথা বলতে পারি, ওদের সাথে মিশে যাই, খুব হাসে ওরা, খুব আড্ডা দেয়। আবার কোনো বয়স্ক মানুষের বাসায় গেছি বা কোথাও বসছি, ওই বয়স্ক মানুষের পিছনের জীবনের গল্পগুলা শুনি এবং খুব হাসি গল্প করি, উনি না একদম মজে যায়, মনে হয় যেন ওনার সাথে আমার কত বছরের পরিচয়। আসলে মানে মানুষের সাথে এইভাবেই মেশা উচিত। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি আপা মিষ্টি করে হাসছে, মিষ্টি আপা শুনছি না আপনাকে, শুনছি না এখন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা ধরে রাখেন তাহলে শোনা যাবে। ওকে আপু, বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনাকে অনেক অনেক। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, অনেক অনেক। এই যে আপনি গান গেয়েছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। জি আপু বলেন, ছোট্ট করে বলেন, আপনার কথা শুনে তারপরে আমরা একটা ব্রেক নিয়ে নিব। কেমন লাগে অন্যকে খুশি করতে? খুব সিম্পল, বলেন। আপু খুবই ভালো লাগে হাসতে, আমি ভালোবাসি সেই ছোটবেলা থেকেই। অনেক দাদিরা আল্লাহ আল্লাহ করতো আমি যখন হাসতাম, হুমায়ুন আহমেদের নাটক দেখে বিকট প্রচন্ড চিৎকার করে হাসি, মিটমিট করে হাসতে পারি না। তারপরে স্কুল কলেজে বা এখন যে বাচ্চাদের স্কুলে গেলেও গার্জেনরা বলে আপনি না আসলে জমে না। আমি নাকি যেখানে যাই, আবার কিছু কাজিন আছে, ওদের দুঃখের সময় রাত 2টার সময় আমাকে ফোন দেয়, বৃষ্টি এই প্রবলেম, তারপর বলে বাহ তোমার সাথে কথা বলে আমার শান্তি লাগতেছে। এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। মানে আপনি লাকি, আপনি লাকি যে অন্যরা খুশি হয় আপনার সঙ্গ পেলে। তারপরে পুয়া আসে আপু, পুয়াকে বলি আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? যাওয়ার সময় বলি দেখা হবে। ওই এই জিনিসগুলো আমি এনজয় করি, পুয়ারা খুব খুশি হয়েছে। এই আনন্দ এটা টাকা দিয়ে পাওয়া যাবে। একদম একদম। একটা লাইন একটু বলি। আচ্ছা বলেন ছোট্ট করে। চঞ্চল শ্যামল বেলো গগনে, নয়ন পলকে বিজুরি ঝলকে, চাচর বলকে ওরে পবনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা এত বেশি জমে গেছে, মানে এখন যে শেষ পার্ট এটা ঘড়ি না দেখলে আসলে বুঝতে পারতাম না, কারণ আমাদের আড্ডা সবসময় জমে যায়। জুমে আরও বন্ধুরা আছে, তাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আচ্ছা মরিয়ম আপা, মানে আমার খুব ভালো লাগে আপনি যখন আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে আসে। আবারও বেহেস্তি কালার, বলেন।
হ্যাঁ, আজকেও বেহেশতি কালার তো তোমার, একদম মারহাবা। বেহেশতি হাসি, বেহেশতি কালার। থ্যাংক তো ইউ। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, তো বলো কি বলবো। হ্যাঁ, সবাইকে আমি তো খুশি করতে পারলে খুবই আমি তো ভালো জানি লাগে। আপনি আপনার প্রেজেন্স দিয়ে, যেমন আমি যখন মেলায় স্টল দিয়েছিলাম, আপনি কত দূর থেকে আমার স্টলে চলে আসছেন আমাকে মানে খুশি করার জন্য। আমার খুব ভালো লেগেছে। সো আমি তো আমার অংশ আপনার কাছ থেকে পেয়েই গেছি। আপনাকে কে সবচেয়ে হাসি খুশি রাখে একটু করে বলেন, শুনি। এই তো আমার সন্তানেরা, আমার ছেলে মেয়ে সবচেয়ে বেশি হাসি খুশি রাখে। আর আমার আপনার ভাই বিড়াল? বোনেরাও, আমার ভাই বোনেরা খুবই, আমার ভাইরা বোনেরা এত আমার মিল ওদের মধ্যে, আমাকে খুবই হাসি খুশি রাখে। আজকে আমার ছোট বোনের বোন মেয়ে আসছে, বলে খালামণি তোমাকে টিভিতে দেখি। আমি কোথায় দেখো? লেডিস ক্লাব। আর বলে যে হ্যাঁ তুমি ওখানে বসে থাকো, আমি আরে দেখি তো। আপনারা তো সবাই এখন সেলিব্রিটি, বুঝতে হবে। হ্যাঁ, আমরা সবাই সেলিব্রিটি। আমার বাসায় একটা ছোট মেয়ে ছিল, সে ওইদিন ফোন দিচ্ছে, খালা আপনার হাতে রান্না খাই না অনেকদিন, মাংস খাই না, এটা খাবো সেটা খাবো। ও প্রায় এরকম করে, যেটা খাইতে ইচ্ছা করে চলে আসে। আমি বলছি চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা, পরের দিন চলে আসে টঙ্গী থেকে, আসতে তারে অনেক কিছু খাইলাম, অনেক বাহ। কিছু, মানে সে নায়রির মতো আসে আমার বাসায়, বুঝছো? মায়ের আচ্ছা, বাড়িতে। আমারও আপনার খেতে বাসায় ইচ্ছে আসি, করলে মনে একটা হয় যে ফোন মায়ের দিয়ে বাড়ি আসি। বলবো যে আপা আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, ওইটা খাইতে ইচ্ছা করতেছে, আপনি করে রাখবেন, আমি খেয়ে চলে যায়, এসে আবার খেয়ে নিয়ে যায়। থ্যাংক অবশ্যই। ইউ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। নার্গিস আপা এমনিতেই হাসছেন, দেখেন মানে অটো থাকে না, এরকম এরকম করে ডান্স করে, কতগুলো পুতুল আছে না, চাবি দিলে ডান্স করে। নার্গিস আপা অটো হাসতে হাসতে কথা বলতে পারো না, বলে ফেলেন ছোট্ট করে। হাসাবার জন্য আর এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এগুলো যে বলেন আপনার সব সঞ্চালকরা আমাদের অত্যাচার মানে অতিষ্ঠিত না, বরঞ্চ আমাদেরকে কেমন করে ফিডব্যাকে হাসি ফুটাবেন আমাদের মুখে, আমরা খুবই খুবই খুশি, খুবই ভালো লাগে। আপনাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ। মানে থ্যাংক ইউ বললেও শেষ হবে না। আর জাকি আপু তো আছে, যেটা একটা এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য একটা সুযোগ করে দিছে। আমরা একটু সময়ের জন্য হাসি, অনেক কথা বলি, আর ভালো লাগে। এই ভালো লাগে প্রকাশ করা যাবে না কোনো কিছু দিয়ে না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপা। ওবাইদা আপা। আসসালামু আলাইকুম নাদিয়া আপা, আপনার হাসি দেখে তো এমনি হাসি চলে আসে। হাসি আমরা এই জুমেই বেশি হাসি। আমারটা বলছি আমি, যে আমি তো হাসাবার যারা হাসাতো, যেমন আমার ভাগনা ছিল, ও আসলেই একটা আসর বসতো, খুবই মানে জোকার টাইপের ছিল, মানে যেখানে তারিখ সেখানে হাসির আসর। তো এরকম কারেন্ট চলে গেল, আবার মনে হয় পুরো সাদা কালো হয়ে গেছে। আচ্ছা, আপনি বলে যান আপা, ছোট্ট করে বলে যান। জি, হাসিরা গল্পের আসর বসলেই আমি হাসতে থাকি, কিন্তু এমনি সমস্যা নিজে নিজে মিষ্টি আপার মতো হাসি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা। খুকু আপা। হ্যাঁ খুকু আপা, তাড়াতাড়ি আনমিউট করে ফেলেন, আনমিউট করতে হবে। হচ্ছে না। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপা বলে ফেলেন, কার মুখে হাসি ফোটাতে আপনার খুব ভালো লাগে? জানে না কে বলেছে ভাই, এই দেখো না লেডিস ক্লাবের আপনাদের হাসির ঠাঁই নাই, হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাচ্ছি। হাসতে হাসতে কোন সময় পাগল হয়ে যাবে আমি বুঝতেছি না, বিশেষ করে নার্গিস আপা। ওইটাই হওয়া বাকি আছে এখন, বাকি শুধু ওইটাই হওয়া বাকি আছে। থ্যাংক ইউ আপা। রুমা আপা। হ্যাঁ রুমা আপা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপা যেদিন আমাদের এখানে মানে নেক্সাসের প্রেমিসিসে এসেছিলেন, আমি শিওর যে আপনার সেদিন খুব ভালো লেগেছে, এবং আপনার হাসি দেখে আমার মনে হয়েছে আপনি খুব শান্তি নিয়ে হাসছেন। কথা কি ঠিক কিনা বলেন? আমি হাসি খুব শান্তি নিয়ে, আর আমি এত জোরে হাসি, আমরা বোনেরা হইলে সবারই একই প্রবলেম, পুরো বিল্ডিং কাঁপে তো হাসলে, মানে এত অট্ট হাসি। আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে আশেপাশের লোকজন তোমাদের হাসি শুনে চলে আসবে, তোমরা এত জোরে হাসতে পারো যে পুরো বিল্ডিং মনে হয় যে রিদম হচ্ছে একটা মিউজিকের মতো, এরকম হাসি। মানে হাসতেই থাকি আমার পুরো। থ্যাংক ইউ। এখন হচ্ছে আরো দুইজন আপা আছে, ওনাদের সাথে কথা বল। নেলি আপা ছোট্ট করে বলবো একদম শেষের দিকে। আসসালামু আলাইকুম। আজকে তো সবার হাসি দেখে নিজে হাসতে হাসতে শেষ। এত সবাই আজকে এত খুশি কেন জানি না। ওই যে হাসির ব্যাপার তো দেখে নিজেই খুশি
থ্যাংক ইউ আপা, খুব ভালো লাগলো। খুব খুশি, কারণ জানি না এত হাসছে কেন সবাই আজকে আপনার সাথে। সবাই হাসছে কারণ সবাই খুশি, মজাই লাগে সবাই যেমন। থ্যাংক ইউ মমি আপা। হ্যাঁ আপু, নাদিয়া আপু থাকলে তো আর কোনো কথাই নাই। জুম আড্ডা তো আমি বলি যে আমাদের প্রাণবন্ত হাসি খুশি আপু, এমনি ভালো লাগে আপু। আর আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, কোনো কষ্টই আমার গায়ে লাগে না আপু। বাহ বাহ, এটা খুবই ভালো, সব সময় একদম পজিটিভ থাকা। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে কত সুন্দর লাগছে, অনেক কালার্স, কিন্তু পিঙ্ক কালার মনে হয় একটু বেশি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আর আমরা তো অবশ্যই গান শুনতে শুনতে বাড়ি যাব, সো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা সেই রকম সুন্দর গান শুনবো, আগে আমি একটু বিদায় নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিন ওপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিন এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরে আসিবে খেলিবে আবার, ফিরে আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা। মনে পড়ে আজও